আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপি তৃতীয় দফা বৈঠক আজ সকাল 11টায় জাতীয় সংসদের এলডি হলের সম্মেলন কক্ষে হবে বৈঠকটি। এতে অংশ নেবেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জাবিউল্লাহ, সাবেক সংস্থাপন সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। 17 এপ্রিল প্রথম দফা এবং 20 এপ্রিল তৃতীয় দফা বৈঠক হয়। এসব বৈঠকে সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব দেওয়ার উপর বিস্তারিত আলোচনা হয়। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি আজ। গতকাল আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ শুনানির এ দিন নির্ধারণ করেন। আজহারের পক্ষে শুনানিতে আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির ও ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী এবং রাষ্ট্রপক্ষের আছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এর আগে চলতি বছরের 26 ফেব্রুয়ারি আপিল বিভাগের একটি বেঞ্চ তার রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে মূল আপিল শুনানির অনুমতি দেন। আর্থনা সামিট 2025-এ যোগ দিতে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সোমবার কাতারের স্থানীয় সময় রাত 9টা 40 মিনিটে দোহায় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। এর আগে সোমবার সন্ধ্যা 7টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। সামিটের অংশ হিসেবে 22 এবং 23 এপ্রিল সামিটে উপস্থাপনা, ইন্টারঅ্যাক্টিভ প্যানেল আলোচনা ছাড়াও গোল টেবিল বৈঠকের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সফরকালে ডক্টর ইউনূস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাক-ঢোল পিটিয়ে ঢাকা মহানগর পুলিশে অক্সিলারি ফোর্স চালু হলেও নেই কোনো তৎপরতা। সহায়ক পুলিশ সদস্যদের নেই বেতন, নেই কোনো প্রশিক্ষণ। অক্সিলারি ফোর্সের সদস্যদের অভিযোগ, পরিচয়পত্র এবং ব্যাজ দেওয়ার পর আর কেউ তাদের সাথে যোগাযোগ করেনি, দেয়া হয়নি নিয়োগপত্র। পুলিশের দাবি, তারা অবৈতনিকভাবে পুলিশ সদস্যদের তথ্য দিয়ে সহায়তা করছেন। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। সেগুনবাগিচা এলাকায় একটি বাণিজ্যিক ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা ফারুক হোসেন একই সাথে পুলিশের অক্সিলারি ফোর্সের সদস্য। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে তাকে দেয়া হয়েছে একটি পরিচয়পত্র ও হাতে পরার জন্য ব্যাজ। ওই কার্ডটাই দিছে আর এই ব্যাজটা দিছে, এরপরে আর আমাদের সাথে কোনো যোগাযোগ করে নাই। এমন কিছু বলে নাই যে আমাদের থানা থেকে এই নাম্বারটা দিয়ে গেলাম, এই নাম্বারে কোনো অকারেন্স হলে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে ধরাই দিবেন। রাজধানীর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য 426 জন সদস্যকে নিয়ে অক্সিলারি বা সহায়ক ফোর্স গঠন করে ডিএমপি। নিয়োগ পাওয়া প্রায় সবাই বিভিন্ন শপিং মল, হাসপাতাল, বাণিজ্যিক ও আবাসিক ভবনের নিরাপত্তা কর্মী। কাগজে কলমে সহায়ক পুলিশ সদস্য হলেও তাদের জন্য নেই কোনো দিক নির্দেশনা। আপনারা কোনো সমস্যা পড়লে আমরা সাহায্য করব। তা আপনাদের ডাকা হবে, ডাকলে আপনারা যাবেন, গেলে আপনাদের নির্দেশনা দেওয়া হবে। এখনো পর্যন্ত আমাদের কোনো ডাকা হয়নি, আর কেউ জিজ্ঞাসাও করি নাই। আমাদের এই ধরনের কোনো ট্রেনিং হয় নাই। আর আমি ডিফেন্সের লোক, সেই হিসাবে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু জানি, কিন্তু বাকি যাদের প্রয়োজন তাদেরকে তো শেখানোর প্রয়োজন। ঢাকা মহানগর পুলিশ অর্ডিন্যান্স 1976-এর 10 ধারা অনুযায়ী কোনো পুলিশ কর্মকর্তার মতো সহায়ক ফোর্সের সদস্যরাও একই ক্ষমতা ও দায়মুক্তি পাবেন, অন্য পুলিশ কর্মকর্তার মতো একই কর্তৃপক্ষের অধীন থাকবেন, কিন্তু কাগজের নির্দেশনা আর বাস্তব চিত্র ভিন্ন। ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র বলেন, শুধু অক্সিলারি ফোর্সের সদস্যরা নয়, আটক করার ক্ষমতা একজন সাধারণ নাগরিকেরও আছে। পুলিশ যেখানে কাজ করে পুলিশের সহযোগী হিসেবেই তারা থাকবে। এক্ষেত্রে আলাদা প্রশিক্ষণ রয়েছে কিনা, বিষয়গুলো যেহেতু নতুন কনসেপ্ট আসছে, আমরা বিভিন্ন বিষয়গুলো খতিয়ে দেখছি।
যদি প্রয়োজন হয় এটা চলমান থাকবে এবং সেই ক্ষেত্রে তাদেরকে আরও কীভাবে কার্যকর করা যায় সেই বিষয়গুলো আমরা অবশ্যই বিবেচনা করব। তাদেরকে কাজে লাগিয়ে কিভাবে সমাজ থেকে অপরাধ প্রতিরোধ করা যায় সে বিষয়গুলো আমরা ইতিবাচকভাবে দেখছি। অক্সিলারি ফোর্স নিয়ে পুলিশের ভাবনা আরও স্পষ্ট হওয়া প্রয়োজন বলে মনে করেন সহায়ক পুলিশ কর্মকর্তারা। দীপন দেওয়ান, RTV, ঢাকা। বরিশালের আগৈলঝাড়ায় র্যাবের মাদক বিরোধী অভিযানে 1 জন নিহত হয়েছেন। এ সময় 2 র্যাব সদস্য সহ 3 জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার সাহেবেরহাট সংলগ্ন জোড়াপুল এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত যুবকের নাম সিয়াম মোল্লা। তিনি উজিরপুর উপজেলার বাহেরঘাট গ্রামের বাসিন্দা। আগৈলঝাড়া পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অলিউল ইসলাম জানিয়েছেন, র্যাবের একটি টিম মাদক বিরোধী অভিযানে গেলে মাদক ব্যবসায়ীদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে সিয়াম নিহত হন। বিশুদ্ধ পানির জন্য হাহাকার করছে বরগুনার পাথরঘাটা উপজেলার মানুষ। পানিতে লবণাক্তের মাত্রা বেড়ে যাওয়া এবং ভূগর্ভস্থ পানির স্তর কমে যাওয়ায় সুপেয় পানির সংকট তৈরি হয়েছে পুরো উপজেলা জুড়ে। সংকট মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। বরগুনা থেকে তাওহিদুল ইসলাম শুভর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। সমুদ্র উপকূলবর্তী উপজেলা বরগুনার পাথরঘাটা। সমুদ্র তীরবর্তী অঞ্চল হওয়ায় উপজেলার সদর ইউনিয়ন কালমেঘা, চরদোয়ানি, রায়হানপুর সহ প্রায় সব ইউনিয়নেই সুপেয় পানির তীব্র সংকট তৈরি হয়েছে। তাই এখন বৃষ্টি আর পুকুরের পানির উপরই নির্ভর করতে হচ্ছে তাদের। তবে বৈশাখের প্রখর রোদে অধিকাংশ পুকুর শুকিয়ে যাওয়ায় তাও এখন মিলছে না স্থানীয়দের। পুষ্করিতে পানি ঢুকছে, লবণ পানি, যে জন্য আমরা পানি খাইতে পারতেছি না। আমরা বর্তমানে খুব অসুবিধার মধ্যে আছি। এলাকায় শুধুমাত্র একটা পুকুরের উপর নির্ভরশীল, আর আদৌ কোনো পানির ব্যবস্থা নাই কোনোখানে। এখানে খাবার দেওয়ার জন্য ভালো ফিল্টারও নাই যে সেই পানি আমরা নিয়ে খাবো। একটা যদি টিউবওয়েল বা একটা ফিল্টার হইতে তাহলে আমরা ভালো হইছি। পুষ্করিণী যদি না থাকে তা আমাদের এই নদীর লবণ পানি ব্যবহার ছাড়া আর আমাদের কোনো কল্যাণ নাই। লবণাক্ত পানিতে পান করলে আমাদের দেখা যায় যে এই চৈত্র বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসে অনেকে ডায়রিয়ায় আক্রান্ত হয় এবং অনেকে মারাও যায়। সংকট মোকাবেলায় উপজেলার বিভিন্ন এলাকায় 4600টি পানির ট্যাঙ্কি এবং পুকুরের পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট সরবরাহ করছে স্থানীয় প্রশাসন। এই পাথরঘাটার এই 2 লক্ষ 2.5 লক্ষ লোকের যে পানির চাহিদা, আসলে এই যে স্বল্প পরিমাণ আমাদের যে বরাদ্দ বা যে কাজ চলমান আছে, এটা দিয়ে আসলে আমাদের মেকআপ করা সম্ভব না। তবে আমাদের ডিপার্টমেন্ট থেকে কাজ চলমান আছে এবং সামনে আরও বরাদ্দ আছে। সেক্ষেত্রে আমরা কিছুটা হলেও এই পানির দুর্ভোগ থেকে মানুষকে রক্ষা করতে পারবো আর কি। বিশুদ্ধ পানির জন্য প্রতিদিন কয়েক কিলোমিটার হেঁটে পানি সংগ্রহ করতে হয় স্থানীয় বাসিন্দাদের। তবে সমস্যার দ্রুত সমাধানে গ্রামগুলোর অধিকাংশ পুকুর পাড়ে বিশুদ্ধ পানির নলকূপ ও ফিল্টার বসানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো। আব্দুল হামিদ, RTV। সুপেয় পানির সংকটের বিষয়ে জানাতে বরগুনার পাথরঘাটা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তাওহিদুল ইসলাম শুভ। শুভ, আমরা কিছুক্ষণ আগেই দেখছিলাম তীব্র পানির সংকট, সেই সাথে লবণাক্ততা। কি পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে, কি কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এলাকাবাসী, সেই সাথে সমাধানের কোনো উদ্যোগ কি এখন পর্যন্ত নেওয়া হয়েছে কিনা? পানি নিয়ে বসবাস কিন্তু এক ফোঁটা সুপেয় পানির যেন তীব্র সংকট এই পাথরঘাটা উপজেলা জুড়ে। আমি রয়েছি এখন যে পদ্মা গ্রামে। এখানে জমজম আবাসন রয়েছে, যে আবাসনের এখানে কয়েক শত পরিবার, আমার যে পাশে যে পুকুরটি রয়েছে এই পুকুর থেকে প্রতিদিন প্রায় 400 থেকে 500 পরিবার পানি নিচ্ছেন এবং এই পানিটুক শেষ হয়ে গেলে এখানকার মানুষের একমাত্র ভরসা হবে এখানকার ঈশ্বর। এবং অন্যদিকে বড় কোনো জলাশয় না থাকার কারণে তারা কি আমরা দেখেছি যে বিষখালী এবং বলেশ্বর নদীর পানিকে তারা ফিটকুরি দিয়ে পান করছেন। এতে বড় ধরনের রোগে কিন্তু তারা আক্রান্ত হচ্ছেন এবং পাশাপাশি কিন্তু যে বড় ধরনের কিন্তু সরকারিভাবে বড় প্রজেক্টের মাধ্যমে যদি এখানকার মানুষদের জন্য প্রতিটি তারা জানিয়েছেন যে ফিল্টারের ব্যবস্থা করে দেওয়া হলে কিন্তু সুপেয় পানি তীব্র সংকট থেকে তারা কিছুটা হলেও যে সুপেয় পানি পাবেন। কিন্তু এখানকার যে জমজম আবাসন থেকে শুরু করে এখানে প্রায় 1.5 কিলোমিটার যাবত একটি বেড়িবাঁধ রয়েছে। যখনই ঘূর্ণিঝড় বা বড় নিম্নচাপ হয় তখনই কিন্তু এই উপকূলীয় অঞ্চলের দিকে লবণাক্ত পানি প্রবেশ করে। এই পানি কিন্তু তাদের খেতে হচ্ছে এবং আমার পাশে যে পুকুরটি রয়েছে এই পুকুরটির পানি লবণাক্ত হলেও কিন্তু এখানে
এখানকার মানুষ বাধ্য হয়ে কিন্তু এখানকার পানি নিচ্ছেন এবং বিষখালী বলেশ্বর থেকে আমরা দেখেছি প্রতিনিয়ত কিন্তু কয়েক শত পরিবার কিন্তু পানি নিচ্ছেন এবং যে নলকূপেও কিন্তু পানির নাব্যতা কমে যাওয়ার কারণে কিন্তু তারা যে নলকূপ থেকেও কিন্তু পানি পাচ্ছেন এবং লবণাক্ত বেশি হওয়ার কারণে কিন্তু তারা প্রতিনিয়ত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কিন্তু পাথরঘাটা হসপিটালে ভর্তি হচ্ছেন এবং এই বিষয়ে আমরা উপজেলা জনপ্রশাসনের কথা বলেছি, প্রশাসনের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে এই উপজেলা যে তারা কয়েকটি প্রজেক্ট হাতে নিয়েছেন এবং এই তীব্র পানি সংকট মোকাবেলা করার জন্য কিন্তু তারা যে প্রায় 4,500 ট্যাঙ্কি দিয়েছেন, যাতে কিন্তু যে কিছুটা হলেও যে 450 পরিবারে কিন্তু যে ছাপড় হচ্ছে যে বিভিন্ন সংস্থার মাধ্যমে। এবং এই ছিল আমার কাছে বরগুনা পাথরঘাটা থেকে সর্বশেষ। শুভ, ধন্যবাদ আপনাকে। নড়াইল সদরে অবৈধভাবে গড়ে উঠেছে কয়লার ভাটা। কোনো রকম অনুমোদন ছাড়া যেখানে প্রতিদিন কয়েক হাজার মন কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা হচ্ছে। কাঠ পুরানোর ধোঁয়ায় নষ্ট হচ্ছে পরিবেশ, বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে এলাকা। বিষাক্ত ধোঁয়ায় চাষের জমির ক্ষতি হচ্ছে, শ্বাসকষ্ট এবং নিউমোনিয়ায় ভুগছেন শিশুরা। লোকবলের অভাবে নিয়মিত মনিটরিং সম্ভব হচ্ছে না বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। নড়াইল প্রতিনিধি মোস্তফা কামালের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। শুনশান পরিবেশ দূর থেকে দেখলে মনে হয় মাটির ঘরবাড়ি। কাছে যেতে চোখে পড়ে ইট ও মাটি দিয়ে তৈরি গোলাকার চুল্লি। এতে আগুনে পুড়িয়ে বানানো হচ্ছে কয়লা। বনজ ও ফলজ গাছ কেটে চুল্লিতে দিয়ে সপ্তাহ ধরে পুড়িয়ে তৈরি করা হয় এই কয়লা। এই চিত্র নড়াইল সদরের গোয়ালবাথান সহ আশপাশের গ্রামে। এই উপজেলায় অবৈধভাবে গড়ে উঠেছে 25টি কারখানা। অনুমোদন ছাড়া প্রতিদিন কয়েক হাজার মন কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা হচ্ছে। ধোঁয়ায় নষ্ট হচ্ছে পরিবেশ, বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে এলাকা। শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। বর্তমানে শেষ টানতে পারিনি। 3 মাস হয়েছে বাচ্চাটা, সে ছেলেটা অসুস্থ হয়ে যাচ্ছে, নিঃশ্বাস মোট নিতে পারে না। বাচ্চাকে নিউমোনিয়া আসছে, বুড়ো মানুষকে ক্ষতি আসছে। 3টি চুলার একটি ভাটায় সপ্তাহে 350 মন কাঠ পুড়িয়ে 4.5 টন কয়লা উৎপাদন হচ্ছে। একদিকে বন ধ্বংস হচ্ছে, অন্যদিকে বিষাক্ত ধোঁয়ায় চাষের জমির ক্ষতি হচ্ছে। কাঠ দেয় ব্যাপারটা, ওই কাঠটা আমরা কয়লার ভিতরে দই, ওই কচুলোর ভিতরে দই আমরা কয়লা তৈরি করি। কয়লা বের করি, আমার হাজিরা 600 টাকা। এখানে আমরা এই কয়লা হচ্ছে, নতুন চুলো করিতে কেবল নামাচ্ছে। এই কয়লা কারখানা সম্পূর্ণ অবৈধ বললেও লোকবলের অভাবে নিয়মিত মনিটরিং সম্ভব নয় বলে জানান এই কর্মকর্তা। যে লোকবল সবকিছু মিলিয়ে আসলে এটা রেগুলার মনিটরিং করা আমাদের পক্ষে সম্ভব না। এটাকে প্রতিহত করতে হলে আমাদের অধিদপ্তরকে আরো শক্তিশালী এবং লোকবল বাড়াতে হবে, লজিস্টিক সাপোর্টের ব্যবস্থা করতে হবে, বাজেটের ব্যবস্থা করতে হবে। মানব স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর অবৈধ এসব কারখানা সরাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। নাদিরা সুলতানা, RTV। রাজধানীর তেজগাঁওয়ে ছিনতাইকারী ছুরিকাঘাতে আরমান নামে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় ইনস্টিটিউটের সামনেই তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত 8:15টায় মারা যান তিনি। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে নিহতের পরিবার। আরমানের বাড়ি তেজগাঁও বেগুনবাড়ি এলাকায়। তিনি ই-কমার্স প্রতিষ্ঠান দারাজে চাকরি করতেন বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রত্যক্ষদর্শীরা এবং নিহতের স্বজনেরা। তবে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি শামীম জানিয়েছেন, পুলিশের অসহযোগিতার অভিযোগ সঠিক নয়। দোষীদের দ্রুত গ্রেফতার করার আশ্বাস দেন তিনি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির তৃতীয় দফা বৈঠক 11টায় শুরু। এ বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, আমাদেরকে জানাবেন যে বৈঠকে কি কি বিষয় উঠে আসতে পারে আর এখন পর্যন্ত কি কি বিষয় উঠে আসতে পারে সেটি আমাদের জানাবেন।
সংস্কার নিয়ে আসলে যে তৃতীয় দফার যে বৈঠকটি সেই বৈঠকে মূলত তারা সমাধানের চেষ্টা করবেন যে বিষয়গুলোতে বিশেষ করে দ্বিমত রয়েছেন তাদের মধ্যে আলোচনার মাধ্যমেই সমস্যা সমাধান চায় উভয় পক্ষ অর্থাৎ ঐকমত্য কমিশন এবং বিএনপির প্রতিনিধি দল। এবং তৃতীয় দফা যে বৈঠকটি অনুষ্ঠিত হবে সেখানে বেশ কিছু বিষয় এখন পর্যন্ত রয়েছে, সংবিধানের বিষয় রয়েছে, সংস্কারগুলো, এছাড়া নির্বাচনের সংশ্লিষ্ট বিষয় রয়েছে, বিচার বিভাগের বিষয়গুলো রয়েছে। তবে অমীমাংসিত যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে সংস্কার প্রস্তাব যেটি দেওয়া হয়েছিল ঐকমত্য কমিশন থেকে স্প্রেডশিট আকারে, সেটাতে বিএনপির পক্ষ থেকে যে মতামত জানানো হয়েছিল এবং আলোচনার ভিত্তিতে সেই দ্বিমতের বিষয়গুলো আসলে সমাধান কিভাবে সম্ভব সেটাই আসলে পথ খুঁজে নিয়েছেন তারা এই আলোচনার মধ্য দিয়ে। ইতিমধ্যেই আপনি জানেন 2 দফা আলোচনা হয়েছে এবং সেখানে বেশ কিছু দ্বিমতের বিষয় যেটি রয়েছিল সেগুলোতে একমতে পৌঁছেছেন। বিশেষ করে সংবিধান সংস্কার কথা যেগুলো উঠে আসছে সেগুলো সংবিধান যেটি নির্বাচিত সংসদ সদস্যের মাধ্যমে সংস্কার সম্ভব সেগুলো তারা হয়তো পরে সংস্কারের প্রস্তাবের কথা বলবেন। তবে একমতে পৌঁছতে পারলে সনদ আকারে যেটি সব পক্ষ থেকে অর্থাৎ সব রাজনৈতিক দল যারা রয়েছেন তারা যে সংস্কারের বিষয়ে একমত হবেন সেটি সনদ আকারে প্রকাশিত হবে এবং সেই সনদে প্রত্যেকটি রাজনৈতিক দল যারা গণ অভ্যুত্থান অংশ নিয়েছেন এবং ফ্যাসিস্ট বিরোধী যে গণ অভ্যুত্থান সেটাতে অংশ নিয়েছেন সেই রাজনৈতিক দলগুলো আসলে সেখানে স্বাক্ষর করবেন এবং পরবর্তীতে নির্বাচিত হতে পারলে সেই বিষয়গুলো সমাধান করবেন। তবে আমরা অপেক্ষা করছি আসলে আজকে আলোচনার মধ্য দিয়ে কতটুকু একমত পৌঁছতে পারেন উভয় পক্ষ। রেদওয়ানা, ধন্যবাদ জাহিদ আপনাকে। এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। হাওর অঞ্চলে শুরু হয়েছে ধান কাটা এবং মাড়াই। ফলন এবং দাম ভালো পাওয়ায় খুশি কৃষকেরা, যদিও কিছু কিছু এলাকায় দেখা গেছে ভিন্ন চিত্র। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। বাতাসে দুলছে পাকা ধান, নতুন ধানের মৌমৌ গন্ধে মুখরিত চারপাশ। ধুম পড়েছে বোরো ধান কাটার। পুরো হাওর অঞ্চলে একই চিত্র। নেত্রকোনায় বোরো ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষাণীরা। শ্রমিকদের পাশাপাশি কম খরচে দ্রুত সময়ে ধান কাটাতে ব্যবহার করা হচ্ছে কম্বাইন্ড হারভেস্ট মেশিন। 1100 থেকে 1200 টাকা মন দরে খেতেই বিক্রি হচ্ছে ধান। দাম ভালো পাওয়ায় কৃষকের মুখে ফুটেছে হাসি। অষ্টআশি আগাম ধানটা কাটতেছি, মোটামুটি ভালোই হয়েছে। 30 কাঠা জমি করেছি, এখান থেকে প্রায় 200 মণ ধান বিক্রি করতে পারব। চলতি মাসের মধ্যে জেলার সব ধান কাটা শেষ হবে বলে আশা স্থানীয় কৃষি বিভাগের। আমরা আশা করছি যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ যদি না আসে তাহলে আমাদের ধান উৎপাদনের যে লক্ষ্যমাত্রা আমাদের এই জেলায় ধরা হয়েছে তার চেয়ে আমাদের উৎপাদনটা বেশি হবে। মৌলভীবাজারে লক্ষ্যমাত্রার চেয়ে 40 হেক্টর বেশি জমিতে বোরো ধান চাষ হয়েছে। পাকা ধান কেটে অনেকেই মাঠে কিংবা রাস্তার পাশে সেরে নিচ্ছেন মাড়াইয়ের কাজ। অতিরিক্ত গরম ও প্রাকৃতিক দুর্যোগের শঙ্কায় দ্রুত ধান কাটছেন চাষিরা। ক্ষেত করিয়া এই পরিমাণ লাভবান নাই, এরপরে মানুষের বেতন খরচ দিয়া আসলে আমরা কিচ্ছুই থাকে না। ধানের ফসল খুব ভালো হয়েছে, খামলা মিলে না। হবিগঞ্জ বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। জেলা কৃষি বিভাগের তথ্য মতে 14টি হাওরে প্রায় 1,24,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। তবে ধানের দাম কম হওয়ায় লোকসানের আশঙ্কা করছেন কেউ। সারের দাম বেশি, ওষুধের দাম বেশি। দাম যদি 1000 টাকা না হয় কৃষক বাঁচবে না। ধান আলহামদুলিল্লাহ অনেক বেশি হয়েছে, অনেক বেশি ফলন। এদিকে কিশোরগঞ্জে এক শ্রেণীর মজুতদারদের কারণে ধানের ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ কৃষকদের। ছক্কা ধানটা আইজং আর 29 এইগুলো ধানই ফলনে খুব ভালো হয়েছে। বর্তমানে 1000 টাকা দর ধান আছে, আমাদের ধানের দরকার 1200 টাকা মন, 1300 টাকা মন, না হলে আমাদের প্রশ্ন। এবার বোরো ধান প্রাকৃতিক দুর্যোগের কবলে না পড়লে দেশের চালের দাম সহনীয় হতে পারে বলে জানান চাষিরা। সৈয়দা সামিয়া তামান্না, RTV। মস্তিষ্কে রক্তক্ষরণ এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পোপ ফ্রান্সিসের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভ্যাটিকানের চিকিৎসকরা। সোমবার চিরনিদ্রায় শায়িত হন রোমান ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। বিশ্ব মানবতায় তাঁর অবদানকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে সবাই। সাদাসিধে জীবনযাপন করা পোপ ফ্রান্সিস ফিলিস্তিন নিয়েও ছিলেন সোচ্চার। সামদানি প্রত্যয় রিপোর্ট।
ক্যাথলিক চার্চের মহান সংস্কারক পোপ ফ্রান্সিস সহনশীলতা ও ভালোবাসার বার্তা ছড়িয়ে বিশ্বজুড়ে কুড়িয়েছেন বিপুল জনপ্রিয়তা। সোমবার ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। সবশেষ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন ইতালির এক হাসপাতালে। রোববার রাতে অসুস্থতা বেড়ে কোমায় চলে যান পোপ। এক পর্যায়ে বন্ধ হয়ে যায় হৃদযন্ত্রের ক্রিয়া। আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে জন্মানো পোপ ফ্রান্সিসের পুরো নাম মারিও বোরগোলিও। বাবা ছিলেন রেলকর্মী, মা গৃহিণী। ছাত্রজীবনে অধ্যয়ন করেন দর্শন ও রসায়নে। বিচিত্র ছিল তার কর্মজীবন। জীবনের শুরুতে নাইট ক্লাবে নিরাপত্তা রক্ষার কাজ করেছেন, ছিলেন ঝাড়ুদারও। ফুটবল ও সঙ্গীতের ভীষণ অনুরাগী ছিলেন সদ্যপ্রয়াত পোপ ফ্রান্সিস। সাদামাটা জীবনযাপনের জন্য সমাদৃত ছিলেন পোপ ফ্রান্সিস। নিয়ম অনুযায়ী পোপদের মখমলের লাল জুতো পরার নিয়ম থাকলেও তিনি পরতেন সাদামাটা কালো জুতো। পোপের জন্য নির্ধারিত প্রাসাদে না থেকে থাকতেন কর্মচারীদের সঙ্গে, খেতেনও অত্যন্ত সাধারণ খাবার। অতিরিক্ত নিরাপত্তা অপছন্দ করতেন। প্রহরীরা সাধারণ কাউকে তার কাছে আসতে না দিলে অত্যন্ত বিরক্ত হতেন তিনি। মৃত্যুর আগের দিন ইস্টার সানডের সভায় গাজায় যুদ্ধবন্ধের আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি। সবসময় একাত্মতা জানিয়েছেন ফিলিস্তিনিদের পক্ষে। চার্চের সংস্কার করে সকল ধর্মবর্ণের মানুষের প্রবেশাধিকারের সুযোগ করে দিয়েছিলেন। 2017 সালে বাংলাদেশে এসে রোহিঙ্গাদের পক্ষেও কথা বলেছিলেন পোপ ফ্রান্সিস। পোপ ফ্রান্সিসকে সমাহিত করা হবে রোমের সান্তা মারিয়া মেজর ব্যাসিলিকায়। তার উত্তরসূরি নির্বাচন নিয়েও আগ্রহ দেখাচ্ছে বিশ্ব। কয়েক শতাব্দী ধরে চলে আসা এক জটিল প্রক্রিয়া মেনে অতি গোপনে নতুন পোপ নির্বাচন করা হবে। তবে এর নির্দিষ্ট তারিখ এখনও জানা যায়নি। রীতি অনুযায়ী 15 দিন পর 120 জন কার্ডিনাল এক বিশেষ সভার মাধ্যমে নির্বাচিত করবেন ক্যাথলিক খ্রিস্টানদের পরবর্তী নেতা। সামদানি প্রত্যয়, RTV। হংকং ইস্যুতে বিরূপ আচরণের অভিযোগে যুক্তরাষ্ট্রের কয়েকজন কংগ্রেস সদস্য, সরকারি কর্মকর্তা এবং এনজিও প্রধানদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গু জিয়াকুন তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, হংকং ইস্যুতে মার্কিন পক্ষ থেকে নেয়া যে কোনো ভুল পদক্ষেপের বিরুদ্ধে চীন কঠোর প্রতিশোধ নিতে সবসময় প্রস্তুত। এর আগে গেল মার্চে হংকংয়ের স্বায়ত্তশাসনকে হুমকিতে ফেলার অভিযোগে চীন এবং হংকংয়ের 6 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। এরই পাল্টা প্রতিশোধ হিসেবে নতুন করে ওয়াশিংটনের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিল বেইজিং। এ বিষয়ে গু জিয়াকুন বলেন, চীন মার্কিন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে এবং এগুলোকে ঘৃণ্য বলে অভিহিত করেছে। গাজা ভূখণ্ডে থেমে নেই বর্বর ইসরায়েলি বাহিনীর নৃশংসতা। নতুন করে গেল 24 ঘন্টায় গাজা ভূখণ্ডে চালানো ইসরায়েলি হামলায় অন্তত 29 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নিতে ইসরায়েলি বাহিনীকে নির্দেশনা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর আগে গাজা ভূখণ্ডে নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আক্রমণের বিরুদ্ধে তেল আবিবে আক্রমণ বাড়ানোর কথা জানিয়েছিল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনী চলমান হামলায় এখন পর্যন্ত নারী, শিশু সহ প্রায় 51,000 ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের জন্য গ্রিন ডেটা সেন্টার স্থাপন করা হচ্ছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এ সংক্রান্ত একটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। চট্টগ্রামে হাটহাজারী উপজেলার ফটিকা মৌজায় বিটিসিএল এর 149.48 একর অব্যবহৃত জমির ওপর পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ভিত্তিতে একটি অত্যাধুনিক গ্রিন ডেটা সেন্টার স্থাপনের জন্য প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশে বৈদেশিক বিনিয়োগ সৃষ্টি, কর্মসংস্থানের সুযোগ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে এবং নিজস্ব চাহিদা মেটানোর পাশাপাশি ডেটা স্টোরেজ ভাড়া দেওয়ার মাধ্যমে বিটিসিএল এর রাজস্ব আয় বাড়বে। এই অবস্থায় প্রকল্পটি পিপিপি ভিত্তিতে বাস্তবায়নের নীতিগত অনুমোদনের জন্য প্রস্তাব উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দিয়েছে। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।